ফরেস্টার দড়ি করে 10,000 দে, মৌ দে, 5,000 দে, ডিউটির টাকা দে, আমাদের ফুল নির্যাতন চলে। এখন আমরা চাচ্ছি যে অভয়ারণ্য এলাকাটা ছাড়ি দিলে আমরা সবাই চতুর্দিক ঘুরি ফিরি খাইতে। লোন সুদি, অল্প সুদি লাভে টাকা নেই। আমরা এই মনে করেন যে 1-1.5 লাখ টাকা ভেঙে গরিব মানুষ যাই এখন মনে করেন যে মধুই পাই না। প্রত্যেকটা অফিসে আমাদের টাকা দিতে ঢুকতে হয়। আবার যদি যখন ফিরে আসবো তখন সবাই মধু চায় আমাদের কাছ থেকে। আমরা তাহলে মধু কাটি কী করি লাভবান হবো? লাস্টে দেখা যায় আমাদের পাশ করে আমরা তুলতে পারি না। মধু খোঁজা আর বাঘ খোঁজা একই কথা। অনেক মানুষ মধু কাটতে গিয়ে বাঘের কাছে মারাও গেছে। আমাদের জীবনটা হাতের মুঠোয় ঝুঁকিপূর্ণ করে নিয়ে আমরা এই সুন্দরবনের খাঁটি মধু সংরক্ষণ করতে যাই। মে মাস আর এই এপ্রিল মাস, এই মাসটার ভিতরে আমাদের মধু একটা এরিয়া করে দেয়। 20% জঙ্গল খুলি যায়, এরই ভিতরে তোমরা মধু সংগ্রহ করো। এই সংগ্রহের ভিতরে আমাদের মধু সেখানে সংগ্রহ হয় না। এখন আমাদের ভালোভাবে আমরা সংগ্রহ করতে পারি না, সেখানে হয় না হওয়ার কারণে আমাদের আর জঙ্গলগুলো ছাড়িয়ে দিলি মনে হয় আমরা বাড়ি যখন আটকে রেখেছি। মধু সব এখন বাসায় থেকে যায়, আমরা কাটতে পারি না, আমাদের ঢুকতে দেয় না ফরেস্টার। এই মধু কাটতে যাওয়ার আগে এই কাঁকড়া মারা আবার সাদা মাছ ধরা নৌকাগুলো যারা পাশ কেটে চলে যায়, এরাই এই মধুগুলো কাটি নিয়ে আসে। কত হয় জনগণের নাইতে প্রশাসনের কোনো না কোনো সাইড নিয়ে এরা সুযোগ নিয়ে তারা যায় জঙ্গলের ভিতরে যাই এই মধুগুলো কিছু কাটতে পারে, কিছু কাটতে পারে না, কিছু পোকা মারি দেয়। এসবের কারণে আমরা মধুগুলো ঠিক মতন কাটিয়ে আনতে পারিনি বা আমরা লাভবান হতে পারিনি। ফরেস্টার বা অন্য সাইডে বাহিনী আছে, এরা যদি একটু সতর্কভাবে যদি থাকে বা রক্ষণাবেক্ষণ যদি এরা ঠিক মতন করে, তবে আমরা মনে হয় একটু লাভবান হতে পারি এই মধু কাটতে যাই। 3 ট্রিপ যাবো। এক পাশে আপনার হলো 14 দিন, দ্বিতীয় হলো 14 দিন, তৃতীয় হলো 14 দিন, এই শেষ হিসাবে সময় আর কি মধু কাটার শেষ। তারা মাথা পিছিয়ে 1 মণ করে মধু হলে আমরা আর আমাদের দরকার হয় না। 3-7-21 দিন আমরা জঙ্গলে একের পর এক পাশ কেটে যাবো। 14 দিন পরে আবার আসবো, আবার পাশ কেটে আবার যেতে হবে। আমাদের একটা বিএলসিতে আমরা সর্বোচ্চ 10 জন লোক যেতে পারি। আমাদের পার মাথা পিছু 1380 টাকা করে দিতে হয়। আমাদের সময় 14 দিন পরে এসে পাস সই করে আমাদের আবার যেতে হয়। আমাদের মাহাজন ধরে টাকা নিতে হয়, 1 লাখ টাকা নিয়ে আমরা 6 লোকের বাড়ি বাচ্চা কাচ্চাদের থুই যাই। আরও কিছু পয়সা আমরা বনে নিয়ে যাই, এই ডাকাত ডুকুটির জন্য নিয়ে যেতে হয়। ভয় বিধা আছে। এপ্রিল মাসের আগে কিছু অসাধু জেলে তারা মাছ কাঁকড়ার পাশ নিয়ে সুন্দরবন থেকে 40-50% মধু কেটে নিয়ে আসে। এতে করে আমরা যারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাই, মধু আহরণের যে পাস দেওয়ার আগে জেলেদের সুন্দরবনে যাওয়ার নিষেধ, এটা আমরা খুব জোরালোভাবে আবেদন জানাচ্ছি সরকারের কাছে। আমরা অভিযোগ পেয়েছি যে 2-1 কাঁকড়া চাষি বা অন্য কেউ এই মধু সংগ্রহ করতে পারে। তবে আমাদের স্মার্ট পেট্রোল টিম সহ আমাদের যেই 23টি টহল ফাঁড়ি আছে এবং অভয়ারণ্য কেন্দ্র আছে, তারা সর্বদা টহল করছে। এই ধরনের মাছ সংগ্রহ করতে গিয়ে যদি কেউ মধু আহরণ করে, তাহলে সেটাকে আইনানুগ ব্যবহার নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো সিজার বা এই ধরনের কোনো অপরাধের খবর পাইনি। এখন আমাদের স্টেশন থেকে কিন্তু আমাদের পাস ইস্যু হয় এবং সেই পাসটা নিয়ে সে সুন্দরবনে প্রবেশ করে। এবং জেলে এবং বাওয়ালিদের সাথে মাওয়ালিদের যে পার্থক্যটা, জেলেরা সাধারণত নদীতে থাকে আর মাওয়ালিরা সাধারণত আপনার সুন্দরবনের যেই ফরেস্ট ল্যান্ড, সেখানে উঠে তারা মৌচাক তালাশ করে মৌচাক পেলে তারপরে সেটা সংগ্রহ করে। এখন আমাদের ফরেস্টাররা যখন আপনার ফরেস্টের নদীতে এবং বনে টহল করে, এই ধরনের বিচ্ছিন্নভাবে যদি কখনো কাউকে দেখে, তখন তারা চ্যালেঞ্জ করে এবং তাদের পাস দেখতে চায় এবং পাস সহ তারা আসে কিনা দেখে। সমস্যা হয় যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায়। যখন 10 জন মাওয়ালি একসাথে থাকে তখন কোনো সমস্যা হয় না। যখন ওরা বিচ্ছিন্ন হয় 4 জন 3 জন বা 2 জন আলাদা আলাদা হয়ে 2 জন এই খালে মৌচাক খুঁজতে থাকে, 3 জন ওই খালে মৌচাক খুঁজতে থাকে, আরও 3 জন অন্য আরেক জায়গায় মৌচাক খুঁজতে থাকে, ওই সময় সমস্যাটা বেশি হয়। তখন তাদের এই ছোট ছোট সাব গ্রুপগুলোতে পাস থাকে না এবং তারা তখন বাঘের আক্রমণের শিকার হয় এবং তাদের পাসও দেখাতে পারে না বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যখন পাস দেখাতে চায়। সেই কারণে আমরা তাদেরকে বলেছি যে তারা যে 9 জন বা 10 জন একসাথে যাচ্ছে, তারা যেন সবসময় একসাথে থাকে, যে কারণে তাদের বাঘের আক্রমণ থেকেও তারা রক্ষা পাবে এবং যে কোনো আইন প্রয়োগকারী সংখ্যাও যদি আপনার পাস দেখতে চায় যেন পাস দেখাতে পারে।